উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব ৪৮। পরের বার দরজা লাগাইস বাটুলি, এত সুন্দর সুন্দর দৃশ্য চোখ বেশি সহ্য করতে পারে না। দরজার পাশে হেলান দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে থেকে এতক্ষণ ধরে আনন্দীকে দেখছিল অভি। ঠোঁটের কোণে মৃদু এক দুষ্টু হাসি। আনন্দীর পিছনে ফিরে না তাকিয়ে ঝাঁঝালো গলায় বলল, আর নতুন করে কি দেখার রয়েছে, সবই তো আগে থেকেই দেখেছেন। অভি তড়িৎ গতিতে এগিয়ে এসে আনন্দের সামনে দাঁড়ায়, কপালে হালকা ভাঁজ ফেলে প্রতিবাদের সুরে বলল, এই বাটুলি, আজে বাজে অপবাদ দিবি না, আমি নেহাতি একজন ভদ্রলোক। আনন্দী ঠোঁট বাঁকিয়ে মৃদু বিদ্রুপের হাসি হাসে। মাথায় জড়ানো পেঁচানো দেওয়ালেটা খুলে খাটের স্ট্যান্ডে মেলে দিতে দিতে নির্বিকার কণ্ঠে বলে, আপনি কতটা ভদ্রলোক সেটা আমার চেয়ে ভালো আর কে জানে লম্বু। অভি অসহায় ভঙ্গিতে দুহাত ছড়িয়ে দিল, সবকিছু তো পানির মতো পরিষ্কার সোনামণি, ভিডিও পর্যন্ত দেখালাম, তারপরে এত অভিযোগ কেন? হোয়াই সোনামণি, হোয়াই? কথাটা শুনে আনন্দী কয়েক মুহূর্ত নীরব রইল, তারপর গম্ভীর মুখে ধীরে ধীরে বলল, আমার এখনো পিরিয়ড হয়নি অভি, আর দুবার না হয় আমি অজ্ঞান ছিলাম, কিন্তু চিলেকোঠার ঘটনাটা। অভির মুখের হাসিটা মিলিয়ে যায়, সে এক পা এগিয়ে এসে আনন্দীর কবজি আলতো করে ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। চিলেকোঠায় কি হয়েছিল সোনামণি? আনন্দিতার চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলে, আপনি খুব ভালো করেই জানেন। জানি, কিন্তু আমি তো কিছুই করিনি। করেননি, কিন্তু আপনার চোখ তো বন্ধ ছিল না। অভি হালকা দীর্ঘশ্বাস ফেলল, বন্ধ ছিল না ঠিকই, কিন্তু খেয়াল করে দেখ, আমার চোখ তোর উপর ছিল না, এদিক ওদিক ঘুরতেছিল। আনন্দী গভীর নিঃশ্বাস ফেলে, বুকের ভিতর জমে থাকা অস্বস্তিটা যেন তার চোখে মুখে স্পষ্ট হয়ে উঠতে থাকে। কড়া দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলে, আচ্ছা, সবই মেনে নিলাম, ধরে নিলাম আপনি নির্দোষ, আপনি কিছুই করেননি, আপনি একেবারে সাধু পুরুষ, কিন্তু আমার শরীরে সেই ব্যথা, সেটাও কি আপনা আপনি চলে এসেছিল? 15 দিন হয়ে গেল পিরিয়ড মিস। এখন বলুন, আমি কাকে বিশ্বাস করব, আপনাকে নাকি আমার শরীরের এই লক্ষণগুলোকে? কথাগুলো শুনে অভি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল, তারপর বিরক্তি মিশ্র সুরে বলে উঠল, তোর এই মোটা মাথাটাকেই, আমি নামমাত্র ডাক্তার নই বাটুলি, কোন ওষুধ কিভাবে কাজ করে সেটা আমার ভালো করেই জানা আছে, আর একবার ভিডিওটা ভালো করে দেখ। এই বলেই নিজের ফোনটা আনন্দীর হাতে গুঁজে দিয়ে অভি আর এক মুহূর্ত দাঁড়ালো না, নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। আনন্দীও নাছোড়বান্দা, যেহেতু সুযোগটা হাতে এসেছে, এবার ভিডিওর প্রতিটি মুহূর্ত সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেই। সত্যি মিথ্যার ফয়সালা না হওয়া পর্যন্ত তার মন কোনোভাবেই শান্ত হবে না। প্রায় 6বার একই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখল আনন্দী। প্রতিটি ফ্রেম থামিয়ে প্রতিটি মুহূর্ত খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করল, কিন্তু কোথাও এমন কোনো দৃশ্য তার চোখে পড়ল না যা প্রমাণ করে অভি সীমা লঙ্ঘন করেছে। তবু প্রশ্নটা থেকেই গেল, তাহলে শরীরের এই অদ্ভুত ব্যথা এলো কোথা থেকে? কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইল সে, তারপর ধীরে ধীরে একটি খাতা আর কলম টেনে নিল সামনে। ভিডিওতে অভি ঠিক কী কী করছে, কোন সময়ে কি ঘটেছে, সবকিছু পয়েন্ট ধরে লিখতে শুরু করলো। এক সময় হঠাৎ তার হাত থেমে গেল, চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে উঠল। প্রতিবারই স্পষ্ট দেখা যাচ্ছে সে যখন অবচেতন ছিল, তখন অভি তাকে কিছু একটা খাইয়ে দিচ্ছে। আনন্দী ধীরে ধীরে মাথা তুলে ছাদের দিকে তাকায়, বুকের ভেতর যেন অদ্ভুত এক ভার জমে উঠেছে। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ফোনটা টেবিলের ওপর রেখে সে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। সোজা ডাইনিং টেবিলে এসে দাঁড়ায়, ওদিকে বিশাল স্ক্রিনে ফুটবল ম্যাচ চলছে। অভি খেলায় এমনভাবে ডুবে আছে যেন পৃথিবীতে আর কোনো কিছুরই অস্তিত্ব নেই। তার চারপাশে বসে আছে তার চিরচেনা সাঙ্গপাঙ্গরা। আনন্দীকে দেখতে পেয়ে তারা দ্রুত নিজেদের বসার জায়গা গুছিয়ে নেয়। অভিও আর দেরি না করে উঠে এসে আনন্দীর পাশের চেয়ারটাতেই বসে পড়ে। এতগুলো অচেনা মানুষের সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার অভ্যাস নেই আনন্দীর। অস্বস্তিতে দেয় তার কাঁধ শক্ত হয়ে গেল। চোখ নিচু করে নীরবে খেতে শুরু করলো সে। হঠাৎ কবি মুখ ভরা হাসি নিয়ে বলে উঠল, ভাবিমা, এত লজ্জা পাবেন না, আমরা তো আপনার ছেলের মতোই। কথাটা শুনে আনন্দীর খাবার প্রায় গলায় আটকে যাওয়ার উপক্রম হয়ে ওঠে। কাশতে কাশতে একবার সবার দিকে তাকায় সে। ছেলে, সামনে বসে থাকা এক একজন যেন আস্ত দামড়া মানুষ। মনে মনে হিসাব করে সে তার নিজেরই হাসি পেল। সময় মতো বিয়ে হলে হয়তো এদের কারো কারো ঘরেই তার সমবয়সী মেয়ে থাকতো। ঠোঁটের কোণে চাপা একটুখানি হাসি ফুটে উঠল, মাথা নেড়ে আবার খাওয়ায় মন দিল সে। শুনলাম নোবেল নাকি আবার গেছে। ডিজে শহীদুলের কথায় স্মার্ট নোবেল খাওয়া থামিয়ে ভ্রু কুঁচকে তার দিকে তাকায়। মুখ ভর্তি ভাত থাকায় সঙ্গে সঙ্গে কিছু বলতে পারল না সে।
তাড়াহুড়ো করে ভাত গিলে নিয়ে চোখ রাঙিয়ে বলে উঠল, আমি আবার কবে জেলে গেলাম মাঙ্গের নাতি। শহীদুল নির্বিকার ভঙ্গিতে গ্লাসের পানি থেকে এক চুমুক নিয়ে বলল, আরে তুই না বলত তোর যমজ ভাই, তবে তুই গেলে অবশ্য আমি বেশি খুশি হতাম। হালা। মুহূর্তে ডাইনিং টেবিল জুড়ে হাসির রোল পড়ে যায়। সবাই খাওয়া থামিয়ে দুজনের বাগযুদ্ধ উপভোগ করতে লাগে। আনন্দের ঠোঁটের কোণেও নিঃশব্দে এক ফোঁটা হাসি ফুটে উঠল। তবে সেই হাসি ছিল ক্ষণস্থায়ী, চোখের আড়ালে মিলিয়ে গেল। খাওয়া শেষ করে কিছুক্ষণ একা থাকার জন্য বারান্দায় এসে দাঁড়ালো আনন্দী। রাত তখন অনেকটাই গভীর। আকাশের বুক জুড়ে ঝুলে থাকা গোল চাঁদটাকে আজ অদ্ভুত সুন্দর লাগছে। এমন রাতের নরম আলোয় পৃথিবী এত শান্ত দেখায়, সেটা যেন আগে কখনো খেয়ালই করেনি সে। নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ নাকে সিগারেট তীব্র গন্ধে লাগে তার। বিরক্তিতে কপাল কুঁচকে পাশ ফিরে তাকায় সে। সবসময় ধূমপান করাটা কি খুব জরুরি? অভি ঠোঁটের কোণে অলস হাসি টেনে বলল, এটা সিগারেট না বোকাচন্দ্র, সিগার। তফাৎটা কি? সিগারেট খায় সাধারণ মানুষ, আর সিগার সেটা আমার মতো খানদানি রিচ পার্সনদের জন্য। আনন্দী ঠোঁট বাঁকিয়ে বলল, গ্যারেজের মালিক আবার রিচ পার্সন? অভি ভ্রু নাচিয়ে উত্তর দেয়, সাধে তোরে বোকাচন্দ্র বলি, তুই আস্ত একটা বোকাচন্দ্র। কচু। অভিকে পাশ কাটিয়ে ঘরের দিকে এগোতেই হঠাৎ তার কবজিটা শক্ত করে ধরে ফেলে অভি। একটানে তাকে থামিয়ে সিগারেটটা মাটিতে ফেলে পায়ের নিচে পিষে দেয় সে। তারপর শান্ত স্বরে বলল, নতুন বউকে কিছু না কিছু উপহার তো দিতেই হয়। আনন্দী তাচ্ছিল্যের হাসি হেসে বলল, সারা জীবনের কষ্টই তো দিয়ে দিয়েছেন, এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে? কথাটা শুনে অভির মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে সে গম্ভীর কণ্ঠে বলল, কষ্ট শুধু আমি দেইনি আনন্দী, তুইও কম দিসনি। আমি জানি তুই স্নেহার কথাই পড়েছিলি, এটাও জানি তুই নিজের থেকে কিছু করিসনি, কিন্তু সাক্ষী, ওটা তো মিথ্যা ছিল। কথাগুলো বাতাসে ঝুলে রইল। আনন্দী কোনো উত্তর দিল না। নীরবে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে বলল, একদিন আপনি নিজেই বলেছিলেন আপনার জীবনে যা ঘটেছিল তার সবটাই আপনার নিজের ইচ্ছেতে হয়েছিল। সেই হিসাব করলে আমার অপরাধও আপনার চেয়ে বেশি নয়, হয়তো কমই। অভি মৃদু মাথা নাড়ল। কথায় যুক্তি আছে, কিন্তু পরিকল্পনা তো ভিন্ন ছিল। আনন্দী আর কিছু বলল না, সে জানে তার ভুল ছিল। নিজের অপরাধ অস্বীকার করার উপায় নেই, তবু অভিও কি পুরোপুরি নির্দোষ? শুধু তাকে বিয়ে করার জন্য যেভাবে একের পর এক ঘটনা ঘটিয়েছে, সেটাও কি সঠিক ছিল? নীরবতার মাঝে অভি ছোট একটি বাক্স সামনে ধরে। বাক্স খুলে খুব সাধারণ নকশার একটি সোনার ব্রেসলেট আলতো করে আনন্দীর হাতে পরিয়ে দেয়। আনন্দী চোখ তুলে তাকায় অভির পানে। অভি কোনো ব্যাখ্যা করল না, আর না কোনো বাড়তি কথা বলল। শুধু একবার আনন্দীর চোখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, তোর সেই বান্ধবী না প্রেগনেন্ট ছিল? তাহলে এত বছরেও বাচ্চা হলো না কেন? 12 মাসা পেট নাকি? অভি ঘরের ভেতরে পা রাখতে আনন্দীও আর এক মুহূর্ত দেরি করে না। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার পথ আটকে দাঁড়ায়। স্থির দৃষ্টিতে অভির চোখের দিকে তাকিয়ে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, আপনি তো বাচ্চাটাকে পৃথিবীতে আসতে দেননি অভি, তাই আর সে নেই। কথাটা শুনে কয়েক মুহূর্ত অভি নির্বাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল সে। সেই হাসিতে ছিল বিস্ময়, তাচ্ছিল্য আর অদ্ভুত এক আত্মবিশ্বাসের মিশেল। হাসি থামিয়ে সে ধীরে ধীরে আনন্দের কাছে এগিয়ে এলো। আলতো করে তার গাল টিপে দিয়ে ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে বলল, অন্যের খাওয়া মাল আমি খাই না বোকাচন্দ্র।